প্যাটার্ন এর বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি। একটা অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে সলিউশন করা যায়, সেটি হচ্ছে পদ্ধতি বা প্যাটার্ন। এখন আমরা প্যাটার্ন চিত্রের মাধ্যমে শিখব। যে প্রথম চিত্রের মধ্যে তাকাইলে দেখা যাচ্ছে যে এখানে প্রথম যে টাইলস গুলো আড়াআড়ি ভাবে বসানো হয়েছে। এরপরে দ্বিতীয় টাইলস গুলো কি লম্বালম্বি ভাবে বসানো হয়েছে। এরপরে আড়াআড়ি, এরপর আবার লম্বালম্বি, অর্থাৎ একটা প্যাটার্নে বসানো হয়েছে। দ্বিতীয় চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই যে একটা ত্রিভুজের মতো আকৃতি। তো এখানে একটা প্যাটার্ন আছে যে প্রথমে এবং শেষে থাকবে। এখানে অনেকগুলো সারি আছে, যে এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ, পঞ্চম সারি। তো সারির প্রথমে এবং শেষে থাকবে এক, যেমন এখানে একটাই সারি একটাই সংখ্যা। তো এখানে সারির মধ্যে দুইটা সংখ্যা, প্রথমে এক শেষও এক। এখানে তিনটা সংখ্যা, প্রথমে এক শেষও এক, মাঝখানের সংখ্যাটা আসছে উপরে দুইটা সংখ্যার যোগফল। তো চতুর্থ সারির মধ্যে প্রথমেও এক থাকবে, শেষেও এক থাকবে। আর এই যে তিন আসছে হচ্ছে এক, দুইটা সংখ্যার উপরের সারি, দুইটা সংখ্যার সমষ্টি। এক আর দুই যোগফল তিন, দুই আর এক যোগফল তিন, শেষে থাকবে এক। এভাবে নিচেরটাও আসছে। তো এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি করা হয়েছে। এরপর আমরা কিছু অঙ্ক দেখি, যে এখানে অনেকগুলো সংখ্যা আছে একসাথে ধারা আকারে, যে 1 4 7 10 13 ডট ডট ডট। তো প্রতি দুইটা সংখ্যার পার্থক্য এখানে 3। যেমন 4 থেকে 1 বের করলে 3, 7 এবং 4 এর পার্থক্য হচ্ছে 3, 10 এবং 7 এর পার্থক্য 3, 13 এবং 10 এর পার্থক্য 3। তো এভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। তো এখানে প্রতিবার 3 করে পার্থক্য, অর্থাৎ 3 করে বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি করা হয়েছে। এরপরে আরেকটা উদাহরণ দেখি, যে এখানে আছে 2 4 8 16 32, অর্থাৎ প্রতিবার এখানে দ্বিগুণ হচ্ছে। যেমন 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। তো এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি করা হয়েছে। এরপর আসি স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা। যে আমরা জানি যে মৌলিক সংখ্যা একের চেয়ে বড় যেসব সংখ্যা এক ও ওই সংখ্যাটি ছাড়া কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এটা হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। তো আমরা নিচের ছকের দিকে তাকাই, যে ছকের মধ্যে লেখা আছে 1 থেকে 100 এর মধ্যে 1 থেকে 100 পর্যন্ত লেখা আছে। তো মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, যে মৌলিক সংখ্যার গুণনীয়ক গুলো ধাপে ধাপে কেটে দিতে হবে, পর্যায়ক্রমে কেটে দিতে হবে। যেমন 2 এর গুণনীয়ক আছে, যে এখানে 4, 6, 8, 10, 12, 14, 16, এভাবে আস্তে আস্তে সবগুলো 1 থেকে 100 পর্যন্ত কেটে দিতে হবে। এরপরে পর হচ্ছে 3 এর গুণনীয়ক গুলো, তারপর 5 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক, এভাবে পরপর কেটে দিলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে আমরা যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা পাইলাম, তো আমরা দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আর হচ্ছে 25। তাহলে আমরা কি পেলাম, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। যদি বলা হয় যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, সেটা আসবে এখানে 15টা। এবং 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা এখানে আছে 10টা। এই টোটাল হচ্ছে 25টা। তো এটা এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রায়ই আসে। এরপরে আমরা দেখি উদাহরণ 1 দেখি, যে এখানে লেখা আছে প্রদত্ত সংখ্যাগুলো পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ 31 এর পরে দুইটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখবো আমি যে কোন প্যাটার্ন এখানে আছে। তো এখানে দেখা যাচ্ছে যে 3 এবং 7 এর পার্থক্য হচ্ছে 3 এবং 10 এর পার্থক্য হচ্ছে 7, 10 এবং 17 এর মধ্যে পার্থক্য হচ্ছে 7, তারপর 17 এবং 24 এর পার্থক্য 7, 24 এবং 31 এর পার্থক্য হচ্ছে 7, অর্থাৎ প্রতিবারই 7 করে বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি করা হয়েছে। তো আমাদেরকে সমাধান লিখতে হবে কি, যে তালিকার সংখ্যাগুলো হলো 3 10 17 24 31 ডট ডট ডট, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এভাবে লিখতে হবে 7 7 করে। তো এখন পরে কি লিখতে হবে, বলতে হবে যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে 31 এর সাথে 7 যোগ সমান হবে 38,
এবং 38 এর সাথে 7 যোগ সমান হবে 45। তো আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম, 38 এবং 45। এরপরে উদাহরণ খেয়াল করি, যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এই যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে, 25 এর পরবর্তী সংখ্যা। তো এখানে 1 এবং 4 এর পার্থক্য হচ্ছে 3, 9 এবং 16 এর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 4 এবং 9 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, 9 এবং 16 এর পার্থক্য হচ্ছে 7, 16 এবং 25 এর পার্থক্য হচ্ছে 9। দেখানো যাচ্ছে 3, 5, 7, 9 অর্থাৎ 2 করে বৃদ্ধি বেজোড় সংখ্যাগুলো, যে 9 এর পরে কত আসবে? 11 আসবে। তাহলে আমাদের কি সমাধান কিভাবে লিখতে হবে, যে প্রদত্ত সংখ্যাগুলো হলো এত, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এই যে এত। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অতএব পরবর্তী সংখ্যা হবে এই যে 9 এর সাথে আর 2 যোগ কত? 11। 9 এর সাথে 2 যোগ আর এই 25 এর সাথে এটা যোগ করতে হবে। তাহলে 25 যোগ 11 সমান কি? 36। তো পরবর্তী সংখ্যাটি হবে 36। এরপরে উদাহরণ 3 খেয়াল করি, যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো আমাদেরকে লিখতে হবে, তাহলে তালিকার সংখ্যাগুলো এই যে লিখলাম। লেখার পরে কি লিখতে হবে? পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল। তো এখানে বিয়োগ করলে দেখি কি আসে, যে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 6 থেকে 1 বিয়োগ করলে 1, তো 11 থেকে 6 বিয়োগ করলে 5। তো পার্থক্য এখানে কি? ভিন্ন। তো এখানে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কি ভালোভাবে খেয়াল করলে দেখা যাচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। যেমন এখানে 5 আর 1 যোগফল কত? 6, 6 হচ্ছে পরবর্তী সংখ্যা। 5 আর 6 যোগফল 11, 11 কি? পরবর্তী সংখ্যা। তো এই যে একটা প্যাটার্নে তৈরি করা হয়েছে এই সংখ্যাগুলো, তো এখানে এই প্যাটার্নটাই খেয়াল রাখতে হবে। তো আমাদেরকে সলিউশনে কি লিখতে হবে, যে তালিকার সংখ্যাগুলো হলো এত এবং পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল এই যে লিখতে হবে এখানে। তো প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা আছে। তাহলে কি বলতে হবে আমাদেরকে? প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা আছে। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান। তো অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 অর্থাৎ 45। তো এভাবে বিভিন্ন প্যাটার্ন দেওয়া থাকবে, তো সেগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে। এরপরে আসি একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। যে এখানে ফিবোনাকি সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, খ মার্কের জন্য আসে, এমসিকিউ এর জন্য আসে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এখানে দেওয়া আছে কি, যে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 ডট 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 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। যদি আমার আসে ফিবোনাকি সংখ্যা কি, তা আমাকে বলতে হবে এই সংখ্যাগুলো ডট 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 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। এটা দিলেও মার্কস দিবে। তো ফিবোনাকি সংখ্যাগুলো কি সেটা বুঝতে হবে। তো সংখ্যাগুলোতে প্যাটার্ন দেখতে পাও কি এখানে বলছে। তো এখানে কি দেখা যাচ্ছে? 0 আর 1 যোগফল কত? 1, এই যে পরবর্তী সংখ্যা। 1 আর 1 যোগফল কত? 2, 2 হচ্ছে পরবর্তী সংখ্যা। তো 1 আর 2 যোগফল কত? 3, 3 হচ্ছে পরবর্তী সংখ্যা। 2 আর 3 যোগফল 5, 5 হচ্ছে পরবর্তী সংখ্যা। তো আমাদেরকে এখানে দেখা যাচ্ছে যে দুইটা সংখ্যা যোগফল হবে পরবর্তী সংখ্যা। এটাই হচ্ছে ফিবোনাকি সংখ্যা। এরপর আসি স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়। কিভাবে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় করতে হয় তা আমরা সূত্রের মাধ্যমে বের করা শিখব। তো এখানে একটু লক্ষ্য করি যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল ধরি ক। এখানে ক যেহেতু আমরা এখন জানা নাই, বের করতে হবে, এজন্য আমরা ধরলাম ক। তাহলে ক সমান কি লিখতে পারি? ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত। এখন একটু লক্ষ্য করি যে প্রথম ও শেষ পদের যোগফল কত। প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 10, যোগফল 11। এরপর আরেকটু খেয়াল করি যে দ্বিতীয় পদ আর শেষের দিক থেকে দ্বিতীয় পদ 9, তাহলে 2 আর 11 যোগফল কত? 9। এরপর একটু খেয়াল করি 3 আর 8 যোগফল কত? 11, অর্থাৎ প্রথম দিক এবং শেষের দিক থেকে যোগ করে আসলে 11 করে পাচ্ছি। তো এখানে সংখ্যা আছে কয়টা? 10 জোড়া, অর্থাৎ 10টি, অর্থাৎ তাহলে 5 জোড়া হবে। তাহলে আমি লিখতে পারি কি 11 ইন্টু 5 জোড়া সমান 55। তো এটা একটা বের করার কৌশল। এখন আমরা এক সূত্র বের করব, যে তাহলে কি
একটা কৌশল শিখবো, সেই কৌশলটা হচ্ছে নিচে দেওয়া আছে এখানে, যে প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। যেমন তাহলে আমাদের উপর থেকে শিখে আসলাম যে 10টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল, যে ক সমান কি লিখতে পারি, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। এরপর আবার ক সমান কি লিখতে পারি, শেষে থেকে যদি লিখে আসে, অর্থাৎ বিপরীত ক্রমে যদি লিখে আসি, বিপরীত ক্রমে, তাহলে 10 9 8 7 6 5 4 3 2 1। এখন 1 আর 10 যোগফল কত, 11। 9 আর 2 যোগফল 11। 8 এবং 3 যোগফল 11, অর্থাৎ প্রতিটা উপর থেকে নিচে যে সংখ্যাগুলো আছে বরাবর, সেই সংখ্যাগুলো যোগফল কত, 11। তাহলে আমরা এখানে যদি যোগফল নির্ণয় করি, ক আর ক 2ক, আর এখানে যোগফল হবে 1 যোগ 10 2 যোগ 9, এভাবে ডট ডট করে যাবে। এরপরে তাহলে 2ক সমান কি লিখতে পারি, এখান থেকে আমরা একটা যেকোনো, এখানে প্রতিটা সংখ্যার যোগফলের মানে হচ্ছে 11, তো আমরা যেকোনো একটা সংখ্যা নিতে পারি এখান থেকে। তাহলে এটা নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তো আমরা প্রথম সংখ্যাটা নিলাম 1 যোগ 10 ইনটু, এখানে কয়টা সংখ্যা, কয়টা সংখ্যার সমষ্টি আছে এখানে, 10টা সংখ্যা, এখানে 10টা সংখ্যার সমষ্টি আছে, তো ইনটু 10। আচ্ছা, তারপরে কি, এখান থেকে যদি আমি ক বের করতে চাই, ক সমান তাহলে কি, দুইটা ওই পাশে চলে যাবে, অর্থাৎ তাহলে এখানে কি আসলো, 11 ইন্টু 10 ডিভাইডেড 2 সমান হচ্ছে 55। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি যোগফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে চাই, তাহলে লিখতে হবে কি, প্রথম সংখ্যা এই যে 1 প্রথম সংখ্যা প্লাস এই যে 10 শেষের সংখ্যা ইনটু পদ সংখ্যা, পদ সংখ্যা কয়টা, 10টা, ডিভাইডেড কি করতে হবে, 2 করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র, ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্ণয় করার সূত্র। এরপরে এখানে আরো কাজ আছে, যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। সেম একইভাবে লিখতে হবে, এখানে কত পর্যন্ত যেতে হবে, 15 পর্যন্ত যেতে হবে, গিয়ে সেম আবার এই সূত্রটাই প্রতিষ্ঠিত হবে। জন্য এটা আমরা বাসায় করার চেষ্টা করব। এরপরে আছে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টা বিজোড় সংখ্যা, তো আমরা কি বিজোড় সংখ্যা কি জানি, প্রথম 10টা, যে 1 3 5 7 9 11 13 15 17 19 সমান, তাদের যোগফল কত, 100। এই সবগুলো যোগফল হচ্ছে 100। তো এভাবে 50 পর্যন্ত যদি বলা হয় যে 50 পর্যন্ত যোগফল বের করো, তাহলে এটা কি সহজ হবে, না, অবশ্যই কঠিন হবে। এটা এখন যদি আমি সূত্রের সাহায্যে বের করতে পারি, তাহলে এটা খুবই সহজ হবে। তো এখন আমরা সূত্রের সাহায্যে বের করা শিখব। তো এখানে খেয়াল করি যে 1 প্রথম সংখ্যাটা আর শেষের সংখ্যার যোগফল কত। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষের সংখ্যা হচ্ছে 19, দুইটা যোগফল 20। এরপরে 3 আর শেষের থেকে 2 নাম্বারটা 17, 3 আর 17 যোগফল কত, 20। 15 আর 5 যোগফল কত, 20। অর্থাৎ প্রতিটার দুইটা প্রথম এবং শেষের দিক থেকে আসলে প্রতি দুইটা সংখ্যায় যোগফলই হচ্ছে 20। তো এটা থেকে আমরা সূত্র বের করব। তাহলে এরকম যদি হয়, তো এখানে সংখ্যা আছে কয়টা, 10টা, অর্থাৎ 5 জোড়া, তাহলে 5 ইন্টু 20, দুইটা যোগফল হচ্ছে 20, তাহলে 5 ইন্টু 20 সমান 100। তো এইটুকু পুরাটার মান হচ্ছে 100, এই যে এখানে 100 লেখা আছে। তো এখানে আমরা একটু লক্ষ্য করি যে 1 আর 3 যোগফল 4, এটা হচ্ছে প্রথম দুইটা সংখ্যা। এরপরে প্রথম তিনটা সংখ্যা যোগফল 9, প্রথম চারটা সংখ্যা 1 3 5 7 যোগফল হচ্ছে 16। অর্থাৎ প্রথম দুইটা সংখ্যার যোগফল 4, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। প্রথম তিনটার যোগফল 9, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। এরপরে চারটা সংখ্যার যোগফল 16, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটার সংখ্যা যোগফল মানে 4 যদি হয়, তাহলে 2 স্কয়ার, তিনটা হলে 3 স্কয়ার, চারটা হলে 4 স্কয়ার, তাহলে 10টা হলে কি হবে, 10 স্কয়ার। তো এটা একটা বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য আমরা চিত্রটা দিকে একটু তাকাই, যে এখানে ক্ষুদ্রাকার মানে বর্গাকার ঘর দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের বেজোড় সংখ্যাগুলো লেখা হয়েছে, যে 1 3 4 5 9 7 16 পর্যন্ত লিখলাম। তো 1 1 মানে একটা ঘর, 3 তাহলে তিনটা ঘর হবে, 4 চারটা ঘর হবে। তাহলে এই যে 1 এবং 3 দুইটা যোগফল কি হয়, 4 হয়। তাহলে এই যে এই সংখ্যাটা যদি এখানে বসাই, তাহলে আমাদের চিত্রটা হবে এরকম, চারটা সংখ্যা। এরপর একটু খেয়াল করি, এই যে 4 সংখ্যাটা যদি আমি এখানে বসাই,
এই এখানে যদি বসায়, অর্থাৎ এখানে আছে প্রতি নিচের দিকেও তিনটা, আবার উপর এই সেম এই পাশ থেকেও তিনটা, এখানে যদি বসায় তাহলে কয়টা হবে? এখানে চারটা আর এখানে হচ্ছে পাঁচটা, টোটাল হবে নয়টা। তো এটা একটা নয়, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন এই জিনিসটা যদি আমি এখানে বসাই তাহলে আসবে এটা, এই চিত্রটা আসবে যে এখানে প্রতি পাশে চারটা করে আছে, তাহলে এটা কি হবে? 16 হবে এখানে, অর্থাৎ টোটাল 16টা ঘর। এই পাশে চারটা, এই পাশে চারটা, তারপরে এই পাশেও চারটা, এই পাশেও চারটা। তো আমাদের চিত্রটা হবে এরকম, প্রতি পাশেই চারটা করে আছে। তাহলে এর এখানে গড় কয়টা আছে? 4 স্কয়ার 16টা। এখানে গড় কয়টা আছে যদি বলতে চাই তাহলে 3 স্কয়ার 9টা। এখান থেকে সহজে বলতে পারবো যে বিজোড় সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়। যদি প্রথম চারটা বিজোড় সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে 4 স্কয়ার হবে, 5টা হলে 5 স্কয়ার হবে, 6টা হলে 6 স্কয়ার হবে, 10টা হলে 10 স্কয়ার হবে। তো এর স্কয়ারই হচ্ছে ওই বিজোড় সংখ্যা। যদি 10টা বলা হয় 10টা বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে 10 স্কয়ার, 9টা বললে 9 স্কয়ার, এভাবে বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। তো আমরা এই এই যোগফলগুলো বের করে চেষ্টা করব। এরপরে আসি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। যে এখানে দুই একটা সংখ্যা, এটাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। যেমন 2, 2 কে বাংলা কি পাওয়া যায়? 1 আর 1 যোগফল কত? 2। তাহলে আমরা লিখতে পারি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। 5 কে বাংলায় পাওয়া যায় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যদি আসে একটা 4 আর একটা হচ্ছে 1, 4 আর 1 5। তাহলে এটাকে আমি 1 স্কয়ার লিখলাম, ওইটাকে 4 স্কয়ার লিখলাম। এরপরে 8 কে বাংলায় দুইটা পূর্ণ সংখ্যা যদি পাওয়া যায়, যেমন 4 ও পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা করা যাবে এখানে, আর এটা 4, এখানেও 4। তাহলে 4 আর 4 8, তাহলে 2 স্কয়ার যোগ 2 স্কয়ার। এরপরে আসতেছি কি 10, 10 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা যদি নিতে চাই তাহলে 3 3 9 আর হচ্ছে 1 10, তাহলে 3 স্কয়ার যোগ 2 স্কয়ার। এরপরে 13 যদি নিতে চাই তাহলে 3 স্কয়ার, অর্থাৎ 9 আর হচ্ছে 4 কত? 13, 3 স্কয়ার আর হচ্ছে 9 আর হচ্ছে 4 13। এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রায় আসে এটা। এছাড়াও কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন এখানে দেওয়া আছে 50। তো 50 কে আমরা 7 7 49, 49 আর 1 কি হয়? 50 হয়। তাহলে লিখতে পারি 7 স্কয়ার যোগ 1 স্কয়ার। আবার এটাকে লেখা যায় 50 কে ভাঙিয়ে যদি লিখি দুইটি বর্গে পূর্ণবর্গ সংখ্যা আকারে, যেমন 25 আর 25 যোগফল 50, তাহলে 25 5 স্কয়ার যোগ 5 স্কয়ার। তো নিচের সংখ্যাটা দেখি আবার যে 65। তো 65 কে আমরা 8 8 64 আর হচ্ছে 1 65। তো এটাকে আমরা 8 স্কয়ার যোগ 1 স্কয়ার আকারে লিখতে পারি। এরপরে এখানে 64 আছে, এটাকে আবার 7 7 49 আর 16 যোগ করলো 65। তো এটা এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা কি শিখতে পারলাম যে এখানে কোন একটা সংখ্যা এটাকে দুই বা ততোধিক দুইটি বর্গের সমষ্টি রূপেও থাকতে পারে। এরপর এখানে এই কাজগুলো দেওয়া আছে, তো এটি আমরা বাসায় চেষ্টা করব করার জন্য। এরপর আসি যে ম্যাজিক বর্গ গঠন। এখানে লেখা আছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে 15, অর্থাৎ প্রতি যে কোনো পাশ থেকে যোগ করি না কেন যোগফল হবে 15। যেমন এখানে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, যে এখানে 2 7 যোগফল হচ্ছে 9, 9 আর 6 কত? 15। আবার যদি কোনাকুনি যোগ করি 2 আর 5 যোগফল 7, 7 আর 8 15। তারপরে যদি আবার এভাবে করতে চাই 15 আসবে, এভাবেও করতে চাইলে 15, যে কোনো পাশ থেকে যে কোনো ভাবেই করা যোগফল হবে 15। তো এটা সহজেই বের করা যায়। এজন্য আমাকে প্রথমে এটা মনে রাখতে হবে যে মাঝখানে 5 নিতে হবে। এরপরে জোড় সংখ্যাগুলো কর্ণ বরাবর হবে। যেমন এখানে আমি 5 এর সাথে যদি 2 দেই কত হলো? 7। তো 7 আর 15 হওয়ার জন্য কত লাগবে? 8, তাহলে 8 বসাতে হবে এখানে। এরপর আর কি সংখ্যা বাকি আছে? জোড় সংখ্যা 4 আর 6 বাকি আছে। তাহলে আমাকে এখানে এখানে যদি 4 নেই তাহলে এখানে 4 নিলে এখানে 6 নিতে হবে। পরে আবার এখানে আবার অন্য সংখ্যা হিসাব করে বসাইতে হবে। এরপরে দেখি তাহলে আমাদের কি শেষ হয়ে গেল? 2 শেষ, 4 5 আর 6 আর 1। এরপরে যে সংখ্যাগুলো আছে
সেগুলো যে চারটা সংখ্যা আছে সেই চারটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা এখানে বসাইতে হবে, যে কোন সংখ্যাটা বসাইলে এদিকে 15 হয় আবার নিচে মাস্ক বরাবর 15 হয়। তো এখানে 9 বসাইতে হবে। কেন? এখানে 2 এর সাথে যদি 9 বসাই তাহলে হবে 11, 11 আর 4 15। এখন দেখতে হবে যে এপাশে কিভাবে 15 হয়। এখানে 9 বসাইছি, তাই 9 এর সাথে 5 যোগ করলে 14, তাহলে আমাকে এখানে 1 বসাইতে হবে। আর দুইটা সংখ্যা বাকি আছে 7 এবং 3, এখানে যোগ করে দেখতে হবে যে এখানে 7 বসালে 5 আর এখানে 3 বসাইতে হবে। এই পাশে হিসাব করে করতে হবে এবং এই পাশে হিসাব করে দেখতে হবে কোন সংখ্যাটা বসবে। এরপর আসি যে 4 ক্রমের ম্যাজিক বর্গ। তো 4 ক্রমের ম্যাজিক বর্গ এর যোগফল হবে 34। এটা এমসিকিউ তে আসে প্রায়। ম্যাজিক বর্গ সংখ্যা 3 ক্রমের এটাও আসে এবং 34 যে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা যোগফল এটাও আসে। অর্থাৎ এখানে যে 4 ক্রমের যদি হয় তাহলে যে কোনো পাশ থেকেই যোগ করি না কেন যোগফল 34 হবে। কর্ণ বরাবর করি, পাশাপাশি করি, উপর থেকে নিচে করি, যে কোনো ভাবে করি না কেন 34 হবে রেজাল্ট। তো এখন এটা কিভাবে সহজভাবে করা যায় একটু লক্ষ্য করি যে এখানে কিছু সংখ্যা আছে চেঞ্জ হবে না। যেমন আমরা এখান থেকে যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত বসাই, তাহলে এখানে কিছু সংখ্যা আছে চেঞ্জ হবে না। যেমন 2 চেঞ্জ হবে না, 2 3, তারপরে 5 9, তারপরে এদিক থেকে 8 12, এদিক থেকে 14 15, এই সংখ্যাগুলো চেঞ্জ হবে না। তো আমরা দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। 2 3 5 9 8 12 14 15, তো এই সংখ্যাগুলো চেঞ্জ হয়নি। ঠিক আছে? তো এরপরে কি করতে হবে? এরপরে এই যে কর্ণ বরাবর সংখ্যাগুলো আছে, যে যেমন প্রথম কর্ণ এটা হচ্ছে মুখ্য কর্ণ 1 6 11 16, এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে এই কর্ণটা হচ্ছে গৌণ কর্ণ। এই মুখ্য কর্ণগুলো উল্টায় লিখতে হবে। যেমন এখানে 16 আছে, তো আমি 16টা লিখবো এখানে। অর্থাৎ এই যে 16, তারপর কি লিখবো 11, তারপরে 6 1। অনুরূপভাবে এই যে গণকর্ণটা উল্টায় লিখতে হবে। তাহলে এখানে এই 13টা চলে যাবে 4 এর জায়গায়, তারপর 10 চলে যাবে 7 এর জায়গায়, তারপরে এখানে সংখ্যাগুলো বসাইতে হবে। যেমন 13 10 7 4। আর বাকি এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো তো কোনো চেঞ্জ হয় নাই, তো সেই সংখ্যাগুলো এখানে বসবে। তো এভাবে 4 ক্রমের ম্যাজিক বড় সংখ্যাগুলো নির্বাচন করতে হয়। এখন আমরা সংখ্যা নিয়ে খেলা করব। যে এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, যে দুইটি অঙ্কের যে কোনো সংখ্যা না, দুইটা অঙ্কের, যেমন আমি ধরলাম দুইটা অঙ্ক 1 আর 2, সংখ্যার অঙ্ক দুইটি স্থান বদলাও। তো বদলালে কি হবে? 12। এখন হচ্ছে সংখ্যাটা ধরলাম হচ্ছে 12, বদলালে হবে 21। তো প্রাপ্ত নতুন সংখ্যাটি আগের সংখ্যার সাথে যোগ করি, অর্থাৎ 12 আর হচ্ছে 21 করলে যোগফল 33। তো 33 কে 11 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ ভাগশেষ নাই, অর্থাৎ শূন্য। তবে 12 অঙ্ক আছে সেগুলো আমরা দেখতে পারি। এরপর আসি জ্যামিতিক প্যাটার্ন। তো চিত্রে বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি, প্রতিটা রেখাংশ সমান দৈর্ঘ্য। এরকম কয়েকটি চিত্র লক্ষ্য করি। এখানে 4, তাহলে 4টা রেখাংশ, 7 7টা রেখাংশ, 10 10টা রেখাংশ, 13 এখানে 13টা রেখাংশ থাকবে। তো আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো দেখছিলাম যে 7 10 4 7 10 13, এভাবে অনেকগুলো সংখ্যা থাকে, পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হয়। তো এখন এই অঙ্কগুলোই ঠিক সেই অঙ্কগুলো এখন চিত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। তো এখানে কি দেখা যাচ্ছে যে 4, তো আমাদের 4টা রেখাংশ, এরপরে 7, এরপরে 10, তো 10টা রেখাংশ লেখা হলো। এখন 4 এবং 7 এর মধ্যে পার্থক্য কত? 3। 10 এবং 7 পার্থক্য কত? 3। 13 এবং 10 পার্থক্য কত? 3। অর্থাৎ প্রতিবারই পার্থক্যই 3। তা আমাদেরকে লিখতে হবে 3 ক। এখন 3 আর এখানে প্রথম সংখ্যাটা 4, কত বেশি? 1 বেশি, এর জন্য এখানে 1। অর্থাৎ এখানে বীজগাণিতিক সূত্রটা হবে 3 ক প্লাস 1। তো এখান থেকে আমরা দেখি কিভাবে বীজগাণিতিক রাশিটা চলে আসে। এখানে 6 11 16, অর্থাৎ এখানে 16টা, এখানে 11টা আর এখানে 6টা রেখাংশ আছে। তো এখানে 6 এবং 11 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। 16 এবং 11 পার্থক্য কত? 5। 21 এবং 16 পার্থক্য কত? 5। তাহলে আমাদেরকে বীজগাণিতিক রাশিটা হবে 5 ক। এখন প্রথম যে সংখ্যাটা এটা 6, তো 5 এর কত বেশি? 1 বেশি, এর জন্য এখানে 1। এরপরের প্যাটার্ন চিত্রগুলো লক্ষ্য করি
এখানে আছে 7, এখানে 7টার একাংশ, 12টার একাংশ, 17টার একাংশ, আর এখানে 22। এখানে আরো সংখ্যা থাকতে পারে। তো 7 এবং 12 এই দুইটা সংখ্যার পার্থক্য কত? 5। 17 এবং 12 সংখ্যা দুইটা পার্থক্য 5। 22 এবং 17 পার্থক্য কত? 5। তাহলে বীজগণিত রাশিটা কি হবে তাহলে? 5 ক প্লাস, এখন 5 আর প্রথম সংখ্যাটা হচ্ছে 7, কত বেশি? 2 বেশি, এজন্য 2। তো এটা একটা নির্দিষ্ট, এই যে একটা বীজগাণিতিক রাশি বের বের হয়ে গেল। এখন আমাকে যদি বলে পঞ্চম পদ, 50তম পদ, 100তম পদ, তাহলে এই জাস্ট কর জায়গায় 50 বসাবো, কর জায়গায় 100 বললে 100 বসাবো, যে মান বসবে, যে মান বলবে সেই মানই আমরা বসাই দিব, বসাই দিয়ে অঙ্ক বের করতে, সমষ্টির অঙ্কগুলো বের করতে পারি। নিচের ছকের দিকে তাকাই যে তাহলে আমাদেরকে বীজগাণিতিক রাশি বের করা সহজ হবে। যেমন এখানে বীজগাণিতিক রাশি দেওয়া আছে কি 2 ক যোগ 1। তো এখানে প্রথম পদটা কি হবে তাহলে? তাহলে প্রথম পদ যেহেতু, তাহলে কর মান 1, 1 বসালে 2 একে 2 যোগ 1 অর্থাৎ 3। দ্বিতীয় যদি বসে, দ্বিতীয় পদ বের করতে চাইলে এখানে কর মান 2 হবে, দুগুণে 4 আর 1 5, এই যে 5। তারপরে তৃতীয় পদ বের করতে চাইলে 3 দুগুণে 6 আর 1 7, এই যে 7। তো এভাবে যাইতে থাকবে 10 পদ, 100তম পদ, এখানে 100 কর মান 100 বসাইলে 100তম পদ চলে আসবে। সেম এটার জন্য 3 ক যোগ 1, এটার জন্য প্রথম পদ হবে কত? 3 কে 3 যোগ 1 4, এভাবে এটাও আসছে। অনুরূপভাবে এটাও আসছে। তো এটা বোঝার জন্য কি করতে হবে? যদি প্রথম পদ 1 বসাই, কর মান যদি 1 বসাই, তাহলে ক স্কয়ার মানে কি 1 স্কয়ার মানে 1, 1 মাইনাস 1 কত? 0, এজন্য 0। দ্বিতীয় পদ বসালে, অর্থাৎ দ্বিতীয় পদ যদি বের করতে চাই 2 বসাইতে হবে, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 কত হয়? 3, এই যে 3। এভাবে আসছে। 100তম পদের মান হচ্ছে, এই বীজগাণিতিক রাশির 100তম পদের মান হচ্ছে 9999। তো এটা প্রায় এমসিকিউ তে আসে, অনেক বোর্ডে আসে, তো এটা আমরা মনে রাখতে হবে যে ক স্কয়ার মাইনাস 1 এই বীজগাণিতিক রাশির 100তম পদ হচ্ছে 9999। এরপরে এই অনুরূপভাবে এই রাশির এই সংখ্যাগুলোর জন্য বীজগাণিতিক রাশি হবে এটা 4 ক প্লাস 3। যেমন এখানে যদি 1 বসাই, 4 কে 4 যোগ 1 7। যদি 2 বসাই কর মান, তাহলে 8 8 আর হচ্ছে 3 11। যদি 3 বসাই, 3 4 12 যোগ 3 হলো 15, এই যে 15, এভাবে আসছে। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি, তাহলে আমাদের এই অধ্যায় সম্পর্কে টোটাল বিস্তারিত জানা হয়ে যাবে। তো উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্নে তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। যেমন এখানে কয়টা রেখাংশ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রেখাংশ। এখানে কয়টা? 6টা, আর হলো 7 8 9 10 11টা। এখানে 11টা। এখানে কয়টা? তো 11টা, 12 13 14 15 16টা। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6টা, এখানে হলো 11টা, এখানে হলো 16টা। তো আমরা একটু প্রশ্নটা দেখি যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করা। তো এটা খুব সহজেই, তাহলে প্যাটার্নটা আমাদের আঁকতে হবে। এখানে 3টা, তো 4টা চিত্র আঁকতে হবে। তো আইকা তারপরে গন্ত হবে এখানে কয়টা রেখাংশ আছে। এখানে এর আগে আমরা পাইছি 16টা, এখানে কয়টা এড হইলো? 17 18 19 20 21টা। তাইলে প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা হবে 21। এরপরে 2 নম্বর প্রশ্নতে খেয়াল করি যে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? 6টা, যা আমরা এখান থেকে গণে পাইছি যে 1 2 3 4 5 6টা। তাহলে আমরা 6 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 যোগ 1 সমান 5 ইন্টু 1 যোগ 1 লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। এরপরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 11টা। এই চিত্র থেকে আমরা পাই যে এখানে 11টা কাঠি। তাহলে 11 কে যদি আমরা ভাঙে লিখি, যে অর্থাৎ 5 এর গুণিতক আকারে লিখবো, তাহলে কি হবে? 10 যোগ 1। তাহলে 10 কে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 যোগ 1। এরপরে তৃতীয় চিত্রের জন্য 16, আমরা জানি 16টা কাটি। তাহলে এটাকে আমরা 5 এর গুণিতক আকারে যদি লিখতে চাই, 15 আসবে যোগ 1। তাহলে 5 ইন্টু 3 যোগ 1। অনুরূপভাবে চতুর্থ চিত্রের জন্য সেম একই আসবে। আসার ফলে এখান থেকে দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট সংখ্যা 5 এর সাথে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা কি দিলাম? একইভাবে কতম পদ যদি নির্ণয় করতে চাই, এখন আমি জানি না কততম পদ বের করতে বলছে, তাই জন্য আমরা ধরলাম কতম নির্ণয় করতে হবে। তাহলে কাঠির সংখ্যা কি হবে? 5 ইন্টু, অর্থাৎ 5 ইন্টু ক যোগ 1, অর্থাৎ 5 ক প্লাস 1।
তো প্যাটার্ন গুলোতে 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। আশা করি সবাই বুঝতে পারছে। এরপরে ঘ নাম্বার প্রশ্নটা খেয়াল করি যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। 1 থেকে 50 পর্যন্ত চিত্র তৈরি করব এবং সেখানে কতটা রেখাংশ প্রয়োজন হবে সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাকে 50তম পদ অর্থাৎ শেষ কত, শেষ পদ হচ্ছে 50। তো 50তম পদটা 50তম পদের চিত্র নির্ণয় করতে কতটা কাঠি লাগবে সেটা বের করতে হবে। পরে সমষ্টি সূত্র আছে, আমরা জানি যোগফল সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র আছে, প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড 2, সেই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। তো আমরা একটু দেখি যে খ থেকে পাই প্যাটার্নটি বীজগাণিতিক রাশি হচ্ছে 5 ক যোগ 1, তাহলে 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কয়টা হবে? সো জাস্ট কর মান বসা দিলাম 50, গুণ করে যোগ করে আসলো 251। এখন প্যাটার্ন গুলোর কাঠির সংখ্যার সমষ্টি তাহলে কি হইতে পারে? আমরা জানি প্রথম পদ হচ্ছে 6, দ্বিতীয় পদ 11, তৃতীয় 16, চতুর্থ পদ হচ্ছে 21 ডট ডট ডট, শেষ পদ হচ্ছে 251। এখানে প্রথম পদ হচ্ছে 6, শেষ পদ 251, পদ সংখ্যা হচ্ছে 50, শেষ পদ হচ্ছে এখানে বলা আছে 50তম পদ। তো 50তম পদের মান তো আমরা বের করলাম কাঠির সংখ্যা এতটা, তাহলে শেষ পদ হবে 50। তাহলে আমরা সমষ্টি সূত্রের সাহায্যে এই কাঠির সংখ্যাটা নির্ণয় করে ফেলবো। যে তাহলে আমরা কি জানি সমষ্টি সূত্র, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড 2 ইনটু পদ সংখ্যা। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 6, শেষ সংখ্যা হচ্ছে 251 ডিভাইডেড 2 ইনটু 50। এটা হচ্ছে n তম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা অর্থাৎ সমষ্টির সূত্রের সাহায্যে আমরা এটা নির্ণয় করতে পারি। অতএব 50টি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 6425। পরবর্তী ক্লাসে আমি অনুশীলনের যত এমসিকিউ আছে, সৃজনশীল প্রশ্ন প্লাস এমনি প্রশ্ন সবগুলো সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই পরবর্তী ক্লাসগুলো দেখবেন।